হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা নবম শ্রেণী সাধারণ গণিত ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার অর্থাৎ বাস্তব সংখ্যা সম্পর্কে জানব। প্রথমে বাস্তব সংখ্যা প্রকারভেদ। বাস্তব সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যা আমরা কল্পনা করতে পারি, যেমন 1, 2, 3, 4, 1.1, 1.2, 2.1, 2.2 এই ধরনের সংখ্যাগুলো আমরা কল্পনা করতে পারি, এগুলো বাস্তব সংখ্যা। কিন্তু √(-1) কিংবা √(-2) এই ধরনের সংখ্যাগুলোকে কিন্তু আমরা কল্পনা করতে পারি না, কেননা আমরা জানি কোনো নেগেটিভ সংখ্যাকে রুট করা যায় না। ক্যালকুলেটারে যদি করতে চাও দেখবে ম্যাথ এরর আসবে। যদিও এই সংখ্যাগুলোর একটা আলাদা সেকশন রয়েছে, অর্থাৎ জটিল সংখ্যা, যেটি তোমরা কলেজে উঠলে জানবে। তবে এই স্কুল লাইফ পর্যন্ত এর কোনো কাজ নেই। স্কুল লাইফ পর্যন্ত আমরা ওই সংখ্যাগুলো নিয়ে কাজ করব যেগুলো ক্যালকুলেটারে ম্যাথ এরর আসে না, সেই সংখ্যাগুলোই বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। যে সংখ্যাগুলোকে দুটো সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন 2/6 দুটো সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা সম্ভব, এই কারণে এটি মূলদ সংখ্যা। 0.5 অর্থাৎ 1/2 দুটো সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা সম্ভব হয়েছে, তাই মূলদ সংখ্যা। 3 একে লেখা যায় 3/1, একেও দুটো সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা সম্ভব হয়েছে, তাই এটিও মূলদ সংখ্যা। অন্যদিকে √(2) যখন ক্যালকুলেটারে ক্লিক করবে দেখবে 1.41 চলতেই থাকবে এবং একে দশমিকে প্রকাশ করা যাবে, ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব হবে না। তোমরা যদি ক্যালকুলেটারের উপরে বাম দিকে A/B/C এই ধরনের একটি বাটন দেখবে। সাধারণত যদি মূলদ সংখ্যা হয় তাহলে এই বাটনে ক্লিক করলে সেই সংখ্যাটা চলে আসে ভগ্নাংশ আকারে। যেমন 0.5 দিয়ে যখন ইকুয়াল দিবে তখন ক্যালকুলেটারে 0.5 শো করবে। এই বাটনে ক্লিক করলেই দেখবে এই ধরনের একটি লেখা, অর্থাৎ 1/2 এই আকারে। √2 যখন দিবে সেটিকে এই বাটনে যতবারই ক্লিক করো কোনো লাভ হবে না, তার ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব হবে না, অর্থাৎ এটি অমূলদ সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলোকে দুটো সংখ্যার ভগ্নাংশ রূপে প্রকাশ করা যায় তা মূলদ সংখ্যা, এবং যেগুলোকে যায় না সেগুলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই ধরনের হতে পারে, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। যেমন 1, -1, 2, 3 এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু 1.1, 1.3, 2.4 এই সংখ্যাগুলো ভগ্নাংশ সংখ্যা, অর্থাৎ দশমিক। এগুলো দশমিক আর এগুলো পূর্ণ। পূর্ণ সংখ্যাগুলো আবার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। ধনাত্মক সংখ্যা যেমন 1, 2, 3 এগুলো। 3 এটি একটি ধনাত্মক সংখ্যা। একে যখনই আমরা -1 দিয়ে গুণ করব সেটি হয়ে যায় -3, যেটি ঋণাত্মক সংখ্যা। এই -3 কে যখন পুনরায় আবার -1 দিয়ে গুণ করব তা হয়ে যায় 3 ধনাত্মক সংখ্যা। অর্থাৎ ধনাত্মককে নেগেটিভ দিয়ে গুণ করলেই ঋণাত্মক সংখ্যা চলে আসে, আবার ঋণাত্মককে -1 দিয়ে গুণ করলে ধনাত্মক চলে আসে। কিন্তু 0 এমন একটি সংখ্যা যাকে তুমি যতই -1 দিয়ে গুণ করো তার ভিন্ন সংখ্যায় পরিণত হয় না, সেই 0ই রয়ে যায়। এই কারণে 0 ধনাত্মকও নয়, ঋণাত্মকও না। তাহলে এখন তোমাদেরকে যদি বলা হয় অঋণাত্মক এবং ধনাত্মক এই দুটির মধ্যে পার্থক্য কোথায়, তাহলে তোমরা সিম্পলি বলবে যে যদি x অঋণাত্মক সংখ্যা হয় সেক্ষেত্রে x গ্রেটার ইকুয়াল দেন 0, অর্থাৎ ধনাত্মকও হতে পারে, 0 হতে পারে। কিন্তু যদি প্রশ্নে বলা থাকে x ধনাত্মক, সেক্ষেত্রে x কেবলই ধনাত্মক, 0 না, তাই x গ্রেটার দেন 0 হবে। তাহলে এটি হচ্ছে অঋণাত্মক এবং ধনাত্মকের মধ্যে পার্থক্য। এটা ছাড়াও ধনাত্মক সংখ্যাগুলোকে মৌলিক এবং যৌগিক এরকম আলাদা আলাদা প্রকারভেদ করা সম্ভব। মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলোই যেগুলোর কেবলমাত্র দুইটি গুণনীয়ক রয়েছে, সেই সংখ্যা নিজে এবং 1। যেমন 13
এটি একটি মৌলিক সংখ্যা, কেননা 13কে কেবলমাত্র 1 × 13 এই রূপেই লেখা যায়, এর আর কোনো গুণনীয়ক নেই। অর্থাৎ এই 13কে কেবল 1 দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায় এবং 13 দিয়ে ভাগ করা যায়। অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই ভাগশেষ 0 হবে না, কোনো না কোনো ভাগশেষ থাকবে, অথবা ভাগফল দশমিকে আসবে। এই কারণে 13 মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হলো সেগুলোই যাদের এই দুটো ছাড়া, সেই সংখ্যা এবং 1 এই দুটো ছাড়াও অন্য কোনো ফ্যাক্টর বিদ্যমান, অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়। যেমন 26, একে লেখা যায় 2 × 13, 1 × 26, তাহলে এর গুণনীয়ক 4টি। গুণনীয়ক 2টি হলে মৌলিক, আর গুণনীয়ক 2 এর বেশি হলে তা হয়ে যাবে যৌগিক। কিন্তু 1 এমন একটি সংখ্যা যার গুণনীয়ক কিন্তু কেবলমাত্র একটি, 1 নিজে। এই কারণে 1 কে মৌলিক হিসেবে ধরা হয় না। 1 মৌলিকও নয়, যৌগিকও নয়, এটি আলাদা। ভগ্নাংশ আমরা কিভাবে প্রকাশ করব তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ যখন আমরা লব এবং হরের মাধ্যমে প্রকাশ করব তখন, যেমন আমরা লিখতে পারি 1/2, এটি সাধারণ ভগ্নাংশ। একই সংখ্যাকে আমরা যখন 0.5 এইভাবে লিখব তখন তা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আবার দুই ধরনের হতে পারে। যখন লব হর থেকে ছোট হবে তখন বলা হবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে লব হর থেকে ছোট, যেমন এই 1/2 এটি একটি প্রকৃত ভগ্নাংশ, অথবা 3/4 প্রকৃত ভগ্নাংশ, কারণ লব হর থেকে ছোট। কিন্তু যখনই লব হর থেকে বড় হয়ে যাবে তখন তা অপ্রকৃত ভগ্নাংশ হবে। অপ্রকৃত ভগ্নাংশে লব ইজ গ্রেটার দেন হর, যেমন 4/3। এই ক্ষেত্রে লবটা হর থেকে বড়, এ কারণে এটি অপ্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশকে চাইলে অন্যভাবেও লেখা সম্ভব। আমরা এটাকে লিখতে পারি 1/3। যখন আমরা এভাবে সমস্ত আকারে লিখব তখন তা হয়ে যাবে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই দুটোর মধ্যে সংখ্যাগত কোনো পার্থক্য নেই, কেবলমাত্র প্রকাশগত পার্থক্য। তাই এই দুইটা আলাদা প্রকারভেদ হিসেবে লেখা হয়নি, বরং পাশাপাশি লেখা হয়েছে। অর্থাৎ অপ্রকৃতকে আমরা চাইলে মিশ্র আকারে লিখতে পারি, কিন্তু প্রকারভেদ মূলত দুটি, প্রকৃত এবং অপ্রকৃত। লব ছোট হলে প্রকৃত, লব বড় হলে অপ্রকৃত। আর দশমিক সংখ্যা, যখন দশমিকের পর শূন্য বারবার আসতে থাকে তখন কিন্তু ওই শূন্যগুলো না লিখলেও চলে। যেমন 0.5, একে কিন্তু আমরা লিখতে পারতাম 0.500000 বারবার দিতে পারতাম, কিন্তু এতগুলো জিরোর তো কোনো দাম নেই। আমরা জানি দশমিকের পর ডান দিকে যতই জিরো থাকুক কোনো দাম নেই, তাই এটা 5-এ এসেই শেষ, আর বাড়তি কিছু লেখা লাগে না। তাই এটি সসীম, অর্থাৎ এর সীমা রয়েছে, আমরা লিখে শেষ করতে পেরেছি। যখন আমরা লিখে শেষ করতে পারবো না, যেমন 0.333333 চলতেই আছে, প্রত্যেকটাই 3, অসীম পর্যন্ত 3, তখন লিখে শেষ করা যাবে না। তোমরা এখন লেখা শুরু করবে, যত খাতা রয়েছে বাজারে সবগুলোতে শুধু 3 লিখতেই থাকো, সারা জীবন ধরে লিখতে থাকো, তারপরও শেষ হবে না, অসীম সংখ্যা। কিন্তু এটি আবৃত্ত, অর্থাৎ একই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, যেমন 3 রিপিট হচ্ছে, এই কারণে এটি আবৃত্ত। এবং একে লেখা যায় 0.3 পৌনঃপুনিক। যে সংখ্যাটা, যে অংশটুকু বারবার রিপিট হয় সেই অঙ্কের উপর একটা ফোঁটা দেওয়া হয়, অর্থাৎ পৌনঃপুনিক বোঝানো হয় যে এই অংশটুকু, এই সেগমেন্টটুকু বারবার আসছে। এখন যেহেতু এটি পৌনঃপুনিক তাই একে ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব, কিছুক্ষণ পরে আমরা দেখব এটি। এই কারণে এই অসীম আবৃত ভগ্নাংশগুলোকে মূলদ সংখ্যার আন্ডারে রাখা হয়েছে, এগুলো মূলদ সংখ্যা। কিন্তু যখন আবৃত্ত হবে না তখন কিন্তু তাকে ভগ্নাংশ প্রকাশ করা যাবে না, তখন তা হয়ে যাবে অমূলদ। তাহলে অমূলদ তাও কিন্তু অসীম দশমিক, কিন্তু পার্থক্য এটি অনাবৃত, একে ভগ্নাংশে প্রকাশ করা যাবে না, তাই এটি অমূলদ। এই হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ। এবার আমরা যদি সেট আকারে দেখি, বাস্তব সংখ্যার সেট যাকে প্রকাশ করা হয় আর দিয়ে, তার
দুইটি উপসেট রয়েছে, একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দিয়ে। মূলদ সংখ্যার আরেকটি উপসেট পূর্ণ সংখ্যা, যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। এই জেড এর মাঝে সকল পূর্ণ সংখ্যাই বিদ্যমান, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক, 0 সব। -2, -1, 0, 1, 2 ... সকল পূর্ণ সংখ্যাই এই জেড সেটের অন্তর্ভুক্ত। কিন্তু স্বাভাবিক সংখ্যা বলা হয় ওই সংখ্যাগুলোই যেগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ n, এটি হবে 1, 2, 3 এইগুলো। তাহলে বাস্তব সংখ্যার একটি উপসেট মূলদ সংখ্যা, মূলদ সংখ্যার একটি উপসেট পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার একটি উপসেট স্বাভাবিক সংখ্যা। এখন আমরা ভগ্নাংশ থেকে পৌনঃপুনিক এবং পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে রূপান্তর শিখব। ভগ্নাংশ থেকে যেভাবে পৌনঃপুনিকে রূপান্তর করা হয় তা আসলে ছোটবেলার ভাগফল। তোমরা ছোটবেলায় যেভাবে ভাগ করতে ঠিক একইভাবে ভাগ করে যাবে। যেমন 3/11, 3কে আমরা যখন 11 দিয়ে ভাগ করব, আমরা জানি তা সরাসরি ভাগ যায় না, এই কারণে দশমিক নিয়ে আসবো এবং সাথে 0 নিব। তারপর 11 দুগুণে 22, 30 থেকে 22 গেলে 8, আবার 0 এনে 7, 77 বিয়োগ করলে 3, আবার 0 আনলে আবার 2, 22, 8, 0, আবার আসবে 7, 77। খেয়াল করে দেখো এখানে কিন্তু বারবার বারবার একবার 30, একবার 80, এরপর আবার 30, আবার 80, এভাবে কিন্তু আসতেই থাকবে। তুমি কখনোই এটা ভাগ করে শেষ করে 0 মিলাইতে পারবা না, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই 27 এই অংশটুকু বারবার রিপিট হচ্ছে, তাই এই 3/11 কে লেখা যায় 0.27 পৌনঃপুনিক। যেহেতু 27 রিপিট হচ্ছে, তাই যে অংশে রিপিট হয় সেই অংশের শুরুর অঙ্কে এবং শেষ অঙ্কে পৌনঃপুনিক চিহ্নটা দেওয়া হয়, তাই এভাবে লিখলাম। এবার এর ঠিক বিপরীত কাজটা করব, অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করব। যেমন 7.29103, এই সংখ্যাকে যদি পৌনঃপুনিক সংখ্যাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে দুটো স্টেপ মনে রাখতে হয়। সেই স্টেপ দুটো হলো, সবার প্রথমে দশমিককে নিয়ে আসতে হবে যেখানে পৌনঃপুনিক শেষ তার ঠিক পরে। দশমিককে এই ঘর থেকে আমি এই ঘরে নিয়ে আসব। এর পরের স্টেপে দশমিককে এই ঘর থেকে যেখানে পৌনঃপুনিক শুরু হয়েছে তার ঠিক আগে নিয়ে আসব। এই দুটো স্টেপ ফলো করেই আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তো প্রথমে 7.29103, এটিকে লেখা যায় 7.29103 এরকম। এবার ফার্স্ট স্টেপ, দশমিক আনতে হবে এখানে, এই মুহূর্তে রয়েছে এখানে, আনতে হবে এখানে। কয় ঘর ডানে আনতে হবে? 5 ঘর। আমরা জানি যখন দশমিককে কোনো এক ঘর ডানে আনতে হয় তখন 1 এর পাশে একটি 0 দিয়ে গুণ করা লাগে। 2 ঘর ডানে আনতে হলে 2টি 0, তো এখন 5 ঘর ডানে আনতে হবে, তাই একের সাথে 5টি শূন্য দিয়ে আমরা গুণ করব। গুণ করলে আমরা পাবো 729,103.103 সরি। পরের স্টেপে আমাদের দশমিককে নিয়ে আসতে হবে এই ঘরে, তাহলে 2 ঘর ডানে আনতে হবে, একের সাথে 2টা শূন্য দিয়ে গুণ করব, অর্থাৎ 100 দিয়ে। এক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 729.103.103 এরকম। এবার এই উপরটা থেকে নিচেরটা আমরা বিয়োগ করে দিই। যদি বিয়োগ করি তাহলে 7.29103 ইন্টু 100,000 মাইনাস 7.29103 ইন্টু 100 ইকুয়াল টু লেখা যাবে, যেহেতু দশমিকের পরে একই অঙ্ক তাই বিয়োগ করলে দশমিকের পরের অংশটুকু আর থাকতেছে না,
তাই সিম্পলি জাস্ট 729103 থেকে 729 বিয়োগ, যা 728374। তারপর এখান থেকে আমরা যদি এই পৌনঃপুনিক অংশটুকু কমন নিয়ে ফেলি, তাহলে 7.29103 টু 100,000 মাইনাস 100। এখন এই অংশটুকু এখানে গুণ আকারে রয়েছে, আমরা যখন ডান পাশে নিয়ে আসবো তা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা পৌনঃপুনিক অংশের মান পেয়ে যাচ্ছি 728374 ডিভাইড বাই 99900। একে আবার ভগ্নাংশ সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসতে পারো, হয়ে যাবে 364187 ডিভাইড বাই 49950। তবে না আনলেও চলবে, এই অবস্থায় রেখে দিলেও হবে। এখন এই অঙ্কটুকু শর্টকাটে করা যাবে। শর্টকাট আসলে না, এটি আসলে আগের নিয়মটাই, শুধু একটু ফুল স্পিড, এত ডিটেলস না লিখে করা, এক লাইনের ভিতর। যেমন 7.29103 একে লবে আমরা করব সম্পূর্ণ সংখ্যা থেকে অনাবৃত অংশ বিয়োগ করব। তাহলে অনাবৃত অংশ এখানে 729, আর নিচে যতগুলো আবৃত অংশ রয়েছে ঠিক ততগুলো 9, এবং দশমিকের পর যতগুলো অনাবৃত, খেয়াল করো দশমিকের পর, কিন্তু টোটাল অনাবৃত অংশ না, দশমিকের পর যতগুলো অনাবৃত ঠিক ততগুলো 0। তাহলে আমরা মান পেয়ে যাব 728374 ডিভাইড বাই 9900। তাহলে লবে সম্পূর্ণ সংখ্যা থেকে, দশমিক ছাড়া অবশ্যই, সম্পূর্ণ সংখ্যা থেকে অনাবৃত অংশ বিয়োগ, অনাবৃত সংখ্যা বিয়োগ। আর হরে যতগুলো আবৃত ঠিক ততগুলো 9, এখানে 3টা আবৃত, এখানে 3টা 9, এবং দশমিকের পর যতগুলো অনাবৃত ততগুলো 0, এখানে 2টো অনাবৃত, এখানে 2টো 0, এটি হবে হরে। তাহলে এটি শর্টকাট ডিরেক্ট করা যাবে। তাহলে আমরা শিখলাম কিভাবে ভগ্নাংশ থেকে আবৃত অর্থাৎ পৌনঃপুনিক সংখ্যায় নিয়ে আসা সম্ভব, এবং তার বিপরীত অর্থাৎ কিভাবে পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে নিয়ে আসা সম্ভব। তো যেহেতু আমরা এগুলো এখন পারি, তাই আমরা পৌনঃপুনিক সংখ্যার গুণ, ভাগ, যোগ, বিয়োগ এইগুলো করতে পারবো। যেমন দুটো সংখ্যা যদি এখন আমাদের গুণ করতে বলা হয়, 2.4 পৌনঃপুনিক গুণ 0.81, তাহলে আমরা শুরুতে এটাকে ভগ্নাংশে নিয়ে যাই। একে ভগ্নাংশে নিলে সম্পূর্ণ সংখ্যা 24, অনাবৃত সংখ্যা 2, 24 মাইনাস 2, দশমিকের পরে আবৃত একটি, অনাবৃত নাই, সো এটি। একইভাবে পরেরটা 81 মাইনাস 0 ডিভাইড বাই 99। এরপর কাটাকাটি করতে পারো, 9 9 81, 9 11 99 এবং 11 দুগুণে 22। তাহলে আনসার পেয়ে গেলাম 2। তো গুণ যেভাবে করলাম, পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে আসে তারপরে গুণ, একই কাজ ভাগের ক্ষেত্রেও করা সম্ভব। তাহলে পৌনঃপুনিকে যদি ভাগ দেওয়া থাকে তোমরা ভগ্নাংশে প্রকাশ করবে, তারপর ভগ্নাংশের ভাগ কিভাবে করে তোমরা জানো। একই কাজ যোগ এবং বিয়োগের ক্ষেত্রেও করা সম্ভব। তোমাদেরকে যদি যোগ করতে বলা হয় ভগ্নাংশে নিয়ে যেতে পারো, যোগ করতে পারো। তো এরকম একটা অঙ্ক দেখি আমরা, যেমন 2.097 প্লাস 5.12768। তো একে যদি ভগ্নাংশে প্রকাশ করে তারপর যোগ করতে যাও, তাহলে তোমাদের কিন্তু অনেক সময় লাগবে, কারণ প্রথমে ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর ভগ্নাংশের যোগ করতে হবে, এরপর সেই ভগ্নাংশ থেকে আবার দশমিক সংখ্যায় নিয়ে আসতে হবে। বিশাল কাজ। পরীক্ষার হলে তো এত টাইম পাওয়া যাবে না, তাই কি করা যায়, অন্য একটি মেথড রয়েছে। সেই মেথডে ভগ্নাংশে প্রকাশ করা ছাড়াই সরাসরি যোগ এবং বিয়োগ করা সম্ভব। তবে তার জন্য অবশ্যই সদৃশ আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। সদৃশ বলতে বোঝায় দেখতে একই রকম। তো দেখতে একই রকম বলতে আমি আসলে কি বোঝাচ্ছি, সবকিছুই একই, অঙ্ক সহ সব একই, তাহলে তো সংখ্যাটাই একই হয়ে যাবে।
না, অঙ্ক একই না। আসলে দেখতে একই বলতে দশমিকের পর অনাবৃত অংশের সংখ্যা সমান থাকবে এবং আবৃত অংশের সংখ্যা সমান থাকবে। যেমন এই দুটো সংখ্যা আমরা খেয়াল করি, 2.097 এই একটি সংখ্যা, আর 5.12768 এটি আরেকটি সংখ্যা। এখানে অনাবৃত অংশ একটি আর পরটিতে অনাবৃত অংশ দুটি, তাহলে দেখতে একই রকম হলো? হয় নাই। যদি দুইটা হইতো অথবা একটা হইতো, তাহলে আমরা বলতে পারতাম অনাবৃত অংশ সমান। তো মোটামুটি একই রকম দেখতে। কিন্তু শুধু অনাবৃত অংশ সমান হলেই যে দেখতে একই রকম হবে তা না, আবৃত অংশটাও খেয়াল রাখতে হবে। প্রথম সংখ্যায় আবৃত অংশ দুইটি, কিন্তু নিচের সংখ্যায় আবৃত অংশ তিনটি, দেখতে তো একই রকম না। তাহলে এখানেও যদি সমান হইতো, যে প্রথমটায় দুইটা পরেরটাও দুইটা, বা প্রথমটায় তিনটা পরেরটাও তিনটা, তাহলে আমরা সদৃশ বলতে পারতাম। তাহলে সদৃশ বলতে বুঝাবে দশমিকের পর অনাবৃত সমান সংখ্যক, আবৃত অংশ সমান সংখ্যক। তো সেটি করতে হলে মেইন প্রসেসটা আমরা পরে বলবো। শুরুতে আমি একটু দেখাই যে কিভাবে করতে হবে। 2.097979797 এভাবে লেখা যায়, আর এটিকে লেখা যায় 5.127687687768 এরকম। এখন দশমিকের পর সমান সংখ্যক অনাবৃত থাকতে হবে। তো 1 2 তো এখানে অনাবৃত এমনিতেই, কারণ 1 2 রিপিট হচ্ছে না। এখানে 9 যদিও রিপিট হচ্ছে, কিন্তু আমি যদি এই 9 7 রিপিট হচ্ছে এটা না বলে 7 9 রিপিট হচ্ছে বলি, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আমি বলতেই পারি। তাই আমি এই 9 কে অনাবৃত অংশে রেখে দিতে পারি, রেখে দিই। 9 কে আমরা অনাবৃত অংশ রেখে দিব। তো এখান থেকে শুরু হবে আবৃত অংশ, এখান থেকে শুরু হবে আবৃত অংশ। এখন যদি আমরা চিন্তা করি যে পরেরটায় 3টা আবৃত রয়েছে, এখানেও 3টা আবৃত রাখবো এই জায়গায়, তাহলে কিন্তু ভুল। কেন ভুল? কারণ 797 আবৃত রাখার অর্থ এরপরে আবার 797, তাহলে এই 9টা 7 হয়ে যাচ্ছে, হয়তো সংখ্যার পরিবর্তন হয়ে গেল, সংখ্যার পরিবর্তন করা যাবে না, তাই এই জায়গায় আবৃত রাখা যাবে না। তো কি করব? এখন যদি আমরা চিন্তা করি, ওকে 3টা রাখতে গিয়ে সমস্যা, তাহলে 2 2 4, 4টা রাখি, 7979, তাহলে তো আর 9 এর পর আবার 9 আসতেছে না, বা 7 এর পর আবার 7 আসতেছে না, ঠিকঠাকই তো আছে। তখন আবার সমস্যা হয়ে যাবে নিচেরটায়। 4টা রাখতে হলে নিচেরটা হয়ে যাচ্ছে 7687 রিপিট, তার মানে আবার 7 চলে আসতেছে, 7687, এরপর আবার 7687, তারপর পর দুইটা 7 চলে আসতেছে, যেটা ভুল। 7 এর পরে 6 আসার কথা, 7 এর পর 7 আসার কথা না। তাহলে এই ভুলটা কিভাবে উতরাই উঠবো? এটা উতরানোর জন্য একটাই প্রসেস, তা হচ্ছে আবৃত অংশ যতগুলো রয়েছে, যত সংখ্যক রয়েছে, তার লসাগুর সমান সংখ্যক আবৃত রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আবৃত অংশ দুইটি, এই ক্ষেত্রে আবৃত অংশ তিনটি। 2 আর 3 এর লসাগু আমরা বের করব। 2 আর 3 এর লসাগু আমরা জানি 6, তাহলে 6টা ঘর এখানে আবৃত থাকবে। তো 797979 এতটুকু, এখানে 768 এতটুকু, আর বাকি অংশটুকু আমরা মুছে ফেলতে পারি। এটি আমাদের সদৃশ আবৃত দশমিকে প্রকাশ। তাহলে সদৃশ আবৃত দশমিকে প্রকাশের জন্য দুইটা স্টেপ। ফার্স্ট স্টেপ আমরা দেখব অনাবৃত অংশ। অনাবৃত অংশ যেখানে হাইয়েস্ট, অর্থাৎ সর্বোচ্চ, ততগুলোই অনাবৃত অংশ থাকবে। কিন্তু আবৃতের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক আমরা দেখব না, বরং আবৃতের ক্ষেত্রে দেখব সংখ্যার লসাগু। তাহলেই সদৃশ আবৃততে প্রকাশ হয়ে যাবে। তো এই দুইটি স্টেপ ফলো করে তোমরা যে কোনো সংখ্যাকে সদৃশ আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করতে পারবে। সদৃশ আবৃত দশমিকে যদি প্রকাশ হয়ে যায়,
এর পরের কাজ একে যোগ করা। তো এখন আমরা যদি যোগ করা শুরু করি, তাহলে ছোটবেলার মতো যোগ, 9 + 8 7, হাতে আছে 1, 7 + 6 13, +1 14, হাতে আছে 1, আবার 7 + 9 16, হাতে আছে 1, এরপর আবার হাতে আছে 1, আর এদিকে 7 + 8 15 +1 তো 16, এরপর আবার হাতে আছে 1, সো আবার 16, আবার হাতে আছে 1, আবারও হাতে আছে 1, সো এরপর ওকে। সদৃশ সংখ্যায় যতগুলো অনাবৃত অংশ ছিল, আনসারেও ততগুলোই অনাবৃত থাকবে, এবং এখানে যতগুলো আবৃত ছিল এখানেও ততগুলোই আবৃত থাকবে। কিন্তু এটাই কি আমাদের আনসার হয়েছে? এটা হইতেও পারে, নাও হইতে পারে, আমরা জানি না। না হইতে পারে কেন? কারণ এটা যেহেতু পৌনঃপুনিক সংখ্যা, অর্থাৎ বারবার বারবার চলতেই আছে অসীম পর্যন্ত, তাহলে তো এখানে 9 আসলে সংখ্যাটা শেষ হয়নি। 9 এর পর তো আরেকটা সংখ্যা রয়েছে 7, তারপর আরেকটা সংখ্যা রয়েছে 9, এখানেও একই কথা 8, 8 এর পরে কিন্তু আবার 7 6 চলতেই আছে। তাহলে এই পাশের সংখ্যাগুলো যোগ করে এই দুইটা সংখ্যার সময় আমরা কি হাতে আছে নাকি নাই সেটা তো আমরা হিসাব করি নাই। আমরা তো আগে 9 এবং 8 যোগ করে 17 7 লিখে দিয়েছি। কিন্তু এমন তো হতে পারতো যে পাশে থেকেও কিছু একটা হাতে চলে আসে, যেটা আসলেই হাতে আছে। তো এই কারণে এটা ভুল। তাই আমরা এক্সট্রা দুটো নিব, সদৃশ আবৃত্তিতে প্রকাশ করার পরেও এক্সট্রা দুটো অঙ্ক নিব, কেবলমাত্র চেক করার জন্য যে আমাদের হাতে কোনো কিছু আছে কিনা। তাই প্রথমে 9 আর 6 যোগ করো, তাহলে হয় 15, 5, হাতে আছে 1, 7 7 14, 15, 5, হাতে আছে 1, এবং সেই 1 এখানে যোগ হয়ে এটা হয়ে যাবে আসলে 7 এর বদলে 8। তাহলে আমরা বুঝে গেলাম হাতে আছে নাকি নাই, ওই এক্সট্রা থেকে এটাই বোঝা গেল। তো এটা কিন্তু আনসারের কোনো অংশ না, আমাদের আনসার কিন্তু এই 6টা আবৃত, এখানেও 6টাই আবৃত। আনসার লেখার সময় আমরা ঠিকই লিখবো 7.22566 748, কিন্তু এই বাড়তি অংশ লাগবে শুধু চেক করার জন্য যে এখানে কোনো কিছু রিপিট হচ্ছে কিনা, কোনো কিছু হাতে আছে কিনা, 1 বা 2 হাতে থাকতেই পারে, সেই সংখ্যাগুলো আছে কিনা তা দেখার জন্য দুইটো বাড়তি নিব আমরা। এবার তোমরা একটা অঙ্ক করো, যেমন 1.345 যোগ 0.31576 যোগ 8.05678। এই ভিডিওটা এখন পজ করো, পজ করে তোমরা এর উত্তর নিজে নিজে করার চেষ্টা করো, তারপর রিজুম করে দেখো যে তোমাদের অঙ্কের সাথে এই অঙ্কের কোনো মিল পাও কিনা। আশা করলাম তোমরা পজ করেছিলে এবং নিজে নিজে চেষ্টা করেছিলে। এবার আমরা অঙ্কটা দেখি মিলে মিলে কিনা। তো প্রথমে সদৃশ আবৃত্তিতে প্রকাশ করা লাগবে, আমরা সরাসরি লিখে ফেলি এখানে, আবার ইকুয়াল দিয়ে লেখার দরকার নেই। এখানে আমরা দেখলাম যে অনাবৃত রয়েছে 2টা, এখানে অনাবৃত 2টা, আর এখানে অনাবৃত 3টা, তাই প্রত্যেক ক্ষেত্রে অনাবৃত থাকবে 3টা। 3টা লিখলাম, পরেরটাতেও অনাবৃত 3টা লিখে ফেলি, এর পরেরটাতেও অনাবৃত 3টা লিখে ফেলি। এবার আবৃততে আসি, এখানে আবৃত রয়েছে 1টা, এখানে আবৃত রয়েছে 3টা, আর এখানে আবৃত রয়েছে 2টা। 1 3 এবং 2 এদের লসাগু আমরা জানি 6, তাহলে আবৃত অংশ থাকবে 6টা। সো এই ক্ষেত্রে 6টা আবৃত, নিচেও 6টা আবৃত হবে, 0.315 আমরা লিখলাম, তাহলে এরপর 765 আবৃত অংশ,
আর এখানে 7 8 7 8 7 8 আবৃত অংশ। তারপর হাতে আছে কিনা চেক করার জন্য দুটো করে এক্সট্রা নিব, 7 6 5, এরপর আবার 7 6 5 7 8 7 8। তারপর যোগ করো, 5 6 11, 11 8 19, হাতে আছে 1, তাহলে 6, 7 দুগুণে 14, 14 6 20, হাতে আছে 2, তাহলে আবার এখানে 20, হাতে আছে 2, 5 6 11, 13, 13 7 20, আবার হাতে আছে 2 এবং 2 হলে 22, হাতে আছে 2, তারপর হয় 19, হাতে থাকে 1, এরপর আবার 20, হাতে আছে 2, এরপর 21, হাতে আছে 2, 18, হাতে আছে 1, এরপর 11, হাতে আছে 1, এবং লাস্টলি 7, আর কোনো হাতে নাই। তাহলে 9.718109200 এই অংশটুকু রিপিট হচ্ছে। তো এটি আমাদের উত্তর। এরপর একইভাবে বিয়োগও সেই ছোটবেলার নিয়মে বিয়োগ করা হবে। যেমন 19.345 5 এর উপর পৌনঃপুনিক, এর থেকে যখন 13.2349 এর উপর পৌনঃপুনিক বিয়োগ করব, তখন একই কাজ, প্রথমে সদৃশ আবৃততে প্রকাশ, তারপর ছোটবেলার মতো করে বিয়োগ। এই ক্ষেত্রে অনাবৃত অংশ 2টি, তাই অনাবৃত 2টিই থাকবে। আবৃত অংশ এখানে একটা, এখানে 3টা, 1 আর 3 এর লসাগু আমরা জানি 3, তাহলে 3টা। আর এখানে 493, এরপর এক্সট্রা 2টো, তারপরে বিয়োগ। তো 5 থেকে 9 যায় না, আমরা জানি। তো 15, 15 থেকে 9 গেলে 6, পরে এখানে 1, 5, 5 থেকে 5 গেলে 0, এরপর 5 থেকে 3 গেলে 2, 15 থেকে 9 গেলে 6, 0, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 9 থেকে 3 গেলে 6। তাহলে আমরা বিয়োগফল সমান পেলাম 6.11062। তো এই হলো পৌনঃপুনিকের যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে পুরোটা যদি রিক্যাপ করি, শুরুতে আমরা পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা শিখেছি এবং এই ভগ্নাংশে প্রকাশ করে এরপর গুণ এবং ভাগ করতে শিখলাম। একই স্টাইলে যোগ বিয়োগ করা সম্ভব, কিন্তু তা অনেক টাইম কনজিউমিং হবে, তাই ওইভাবে আমরা করব না। আমরা সরাসরি দশমিক পৌনঃপুনিককে রেখেই আমরা অঙ্কগুলো করব, যোগ বিয়োগ করব। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সদৃশ আবৃত দশমিকে প্রকাশ করতে হবে, কেননা সদৃশ না করলে যোগফলে আবৃত সংখ্যা কয়টা হবে, অনাবৃত সংখ্যা কয়টা হবে সেটা আমরা জানবো না। এই কারণে সদৃশ করে নিব, যাতে আমরা বুঝতে পারি যোগফলেও ঠিক অতগুলোই অনাবৃত, অতগুলোই আবৃত। তো সদৃশ করতে হলে দুটো স্টেপ মাথায় রাখতে হবে, আবৃত অংশ কয়টা হবে এবং অনাবৃত অংশ কয়টা হবে, সেই দুটো স্টেপ। তারপর সদৃশ প্রকাশ করার পর যোগ, ছোটবেলার মতো। বিয়োগের ক্ষেত্রেও একই, ছোটবেলার মতো, কিন্তু অবশ্যই হাতে আছে কিনা অথবা হাত থেকে যাবে কিনা এটা চেক করার জন্য দুটো করে এক্সট্রা নিব, তাহলে আমরা পেয়ে যাব যে হাতে আছে নাকি নেই। এরপর ছোটবেলার মতো যোগ করে দিয়ে আমরা আনসার পেয়ে যাব। তো এই গেল আমাদের পৌনঃপুনিক সংখ্যা নিয়ে কাজ। মূলদ সংখ্যা এই তোমাদের চ্যাপ্টারে এতটুকুই, আর কোনো কিছু নেই। কিন্তু এরপর রয়েছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা সেগুলোই যেগুলোকে ভগ্নাংশে প্রকাশ করা সম্ভব হয় না। সাধারণত যে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয় সেগুলোর বর্গমূল
অমূলদ সংখ্যা। যেমন 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, এই কারণে 9 এর রুট কিন্তু 3, এটা একটি মূলদ সংখ্যা। কিন্তু 10 এটি কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা নয়, এই কারণে এটি দশমিকে আসবে এবং সেই দশমিক সংখ্যাটা কিন্তু অমূলদ সংখ্যা, কারণ তা হবে অসীম অনাবৃত দশমিক, এই কারণে। তো এর প্রমাণটাও আমরা দেখব পরে, তবে আপাতত আমরা এই রুট 10 এর মান বের করব। ক্যালকুলেটরে তো অবশ্যই বের করতে পারি সরাসরি, তবে ক্যালকুলেটর ইউজ না করে কিভাবে বর্গমূল বের করা যায় সেটা একটু আমরা দেখি। প্রথম কাজ হবে এই 10-এর ছোট সবচেয়ে বড় যে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে সেটি নির্ণয় করা। 10-এর ছোট পূর্ণবর্গ সংখ্যাগুলো 1, 4, 9, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 9, তাই নিব আমরা 9। কতকে বড় করলে 9 পাই? 3 কে, তাহলে লিখলাম 3। বিয়োগ করলে হয় 1। এরপর আমরা একটা দশমিক নিয়ে আসব এবং দুটো শূন্য দিব। খেয়াল করো, নর্মাল ভাগের মতো না, কিন্তু নর্মাল ভাগে আমরা একটা শূন্য দেই, কিন্তু এই বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো শূন্য দিব। এটি বর্গমূল নির্ণয়। তো দুটো শূন্য দেওয়ার পর এরপরেও কাজ রয়ে গেছে। এই জায়গায় এখন পর্যন্ত যতগুলো আনসার আমরা পেয়েছি, যত অংশটুকু, সেই অংশের ডাবল প্রথমে লিখে ফেলবো। তাহলে এখন পর্যন্ত আমরা পেলাম 3, 3 কে 2 গুণ করলে হয় 6। এবার এই 6 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, এই জায়গায় এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যাটা এখানেও বসাবো, যাতে ওই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করলে তা 100 এর ছোট হয়। এখন আমরা কি কি বসাতে পারি? আমরা 6 এর পাশে 0 বসাতে পারি, তখন 0 দিয়ে গুণ করব। 6 এর পাশে 1 বসাতে পারি, সেক্ষেত্রে 1 দিয়ে গুণ করব। 6 এর পাশে 2 ও বসাতে পারি, সেক্ষেত্রে আমরা 2 দিয়ে গুণ করব। কিন্তু যখনই আমরা 2 দিয়ে গুণ করলাম, তখনই আমরা দেখতেছি তা 100 থেকে বড় হয়ে গিয়েছে, তাই এটি আর নিব না। তাহলে আমরা নিব কোনগুলো? 100 এর ছোট সবচেয়ে বড়টা। 100 এর ছোট সবচেয়ে বড় সংখ্যা 61, যেটা 1 বসিয়ে পাইলাম। তাহলে এখানে আমরা বসাবো 1, এখানে বসাবো 1, তাহলে 1 ইন্টু 61, 61। এরপর 100 থেকে এই 61 বিয়োগ দিয়ে দিব, আমরা পেয়ে যাব 39। তারপর আবার দুইটা শূন্য বসাবো, আবার এইখানে যা ছিল 31, সেই 31 কে ডাবল করব। 31 কে ডাবল করলে হয় 62, লিখবো 62। আবার পাশের ঘর, এই ঘরে এমন একটা সংখ্যা বসাবো, একইভাবে আবার চেক করব। তোমরা এভাবে চেক করে করে দেখবে যে পাশে 6 বসালে হয়, তাহলে তোমরা 6 বসাবে। তারপর এই 6 গুণ 626 মানটা এখানে বসাবে, বিয়োগ করবে, এইভাবে চলতে থাকবে, তাহলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। উত্তরটা ক্যালকুলেটর দিয়েও করা সম্ভব, তবে ক্যালকুলেটর দিয়ে চেক করতে পারো। ক্যালকুলেটর দিয়ে চেক করে দেখবে যে 3.16227 এরকম আসতেছে, তাহলে তোমরা বুঝে গেলা যে 1 এর পরে 6 আসবে, তো 6 বসায় দাও। এরপর আবার 316 কে ডাবল করো, পাশে 2 আছে, তা 2 বসাও। তো কত বসাইলে মিলবে সেটা আর বারবার নিজে চিন্তা করা দরকার নাই, টাইম ওয়েস্ট করার দরকার নাই, ক্যালকুলেটরেই বের করো, ক্যালকুলেটরেই দেখায় দাও। আর সবচেয়ে বড় সুখবর, এটি আসলে পরীক্ষাও খুব একটা আসে না, তো এই কারণে এটির পিছনে খুব বেশি টাইম না দিলেও চলবে। বর্গমূল যে সংখ্যাটা আমরা পেলাম একটু আগে, যেমন √10, 3.16227 চলতেই আছে। একইভাবে আমরা যদি √3 বের করি, সেটাও এরকম 1.7 চলতেই থাকবে। এটা কিন্তু অসীম দশমিক এবং কোন সংখ্যা কিন্তু এখানে আমরা রিপিট দেখিনি, তার মানে এটা অনাবৃত, আর অনাবৃত হলে অমূলদ সংখ্যা হয়। কিন্তু কিভাবে আমরা প্রমাণ করব? ক্যালকুলেটরে আমরা চেক করে দেখলাম যে রিপিট হচ্ছে না, তাতে কি আমরা বুঝে যাচ্ছি যে এটা অমূলদ? এমন তো হইতে পারতো যে রিপিট আসলে হচ্ছে, কিন্তু রিপিট হচ্ছে 8 ঘর, 9 ঘর, এই এতগুলো ঘর যদি রিপিট হয়, ক্যালকুলেটরে তো এতগুলো ঘর দেখায় না। ক্যালকুলেটর একটা নির্দিষ্ট সংখ্যক দেখাচ্ছে, বাকি অংশ তো দেখাচ্ছে না, বাকি অংশটুকু তারা, এটাকে বলা হয় ট্রাঙ্কেশন এরর, বাদ দিয়ে দিচ্ছে। তো এই কারণে আমরা বুঝবো না যে আসলে
6টা ঘর রিপিট হচ্ছে কিনা, 7টা রিপিট হচ্ছে কিনা, 8টা রিপিট হচ্ছে কিনা। তো সরাসরি আসলে বলে দেওয়া যায় না ক্যালকুলেটর থেকে দেখেই যে সংখ্যাটি অমূলদ বা সংখ্যাটি মূলদ। চেক করবো কিভাবে? একটা ওয়ে তো থাকা লাগবে। তো সেটি এখন আমরা দেখব। এখন আমরা প্রমাণ করব যে √3 একটি অমূলদ সংখ্যা। তো এটি যে নিয়মে প্রমাণ করব সেই নিয়মটাকে বলা হয় প্রুফ বাই কন্ট্রাডিকশন। এই কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে হচ্ছে আমরা যেটা ধরে নিয়ে প্রথমে আগাবো, শেষে গিয়ে দেখা যাবে না ধরাতে ভুল আছে, এটা কন্ট্রাডিক্ট করবে, বিপরীত আসবে। তাহলে আমরা বুঝবো যে আমাদের ধরাতে ভুল, আমাদের ধরা যেটা বেঠিক, আমরা অন্য একটা ধরতে হবে। এটাই হচ্ছে প্রুফ বাই কন্ট্রাডিকশন। তো যেহেতু আমাকে প্রমাণ করতে হবে যে এটি একটি অমূলদ সংখ্যা, আমরা ধরে নিব প্রথমে মূলদ সংখ্যা। যদি আমরা শেষে গিয়ে দেখি যে আমাদের ধরায় ভুল ছিল, তাহলে আমরা বলতে পারবো অমূলদ সংখ্যা। তো প্রথমে আমরা এটা ধরে নিব মূলদ সংখ্যা। তো যে কোনো মূলদ সংখ্যাকেই যেহেতু ভগ্নাংশে প্রকাশ করা যায় দুটো সংখ্যার, তাই আমরা লিখতে পারি √3 সমান p/q, যেখানে p এবং q সহমৌলিক। সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে এই দুটোর মাঝে কোনো কমন ফ্যাক্টর নাই। কমন ফ্যাক্টর আসলে ভুল, কমন প্রাইম ফ্যাক্টর নাই। তো প্রাইম ফ্যাক্টর যদি না থাকে তাহলে সেটিকে বলা হবে সহমৌলিক। আমরা দুইটা সংখ্যা প্রথমে চিন্তা করি। একটা সংখ্যা হচ্ছে 6, একটা সংখ্যা 4। এই দুটোর মাঝে কিন্তু কমন প্রাইম ফ্যাক্টর বিদ্যমান। 6 কে আমরা লিখতে পারি 2 × 3, 4 কে লিখতে পারি 2 × 2। এই যে 2টা কিন্তু কমন, এই কারণে এই দুটো সহমৌলিক না। এবং সহমৌলিক না বিধায় এদের মধ্যে কাটাকাটি সম্ভব। যে ফ্যাক্টরটা, যে প্রাইম ফ্যাক্টরটা কমন ছিল সেই প্রাইম ফ্যাক্টর দিয়ে কাটাকাটি করা যায়। যখনই আমরা কাটাকাটি করে 3/2 তে নিয়ে আসলাম, তখনই কিন্তু এই দুটো সহমৌলিক হয়ে গেল। কারণ 3 কে লেখা যায় 1 × 3, 2 কে লেখা যায় 1 × 2, আর কোনোভাবেই কিন্তু লেখা যায় না। এখন এখানে কমন আছে অবশ্যই 1, কিন্তু 1 তো মৌলিক সংখ্যা না। আমি বললাম কমন প্রাইম ফ্যাক্টর থাকতে হবে, তাহলে সহমৌলিক হবে না। যদি কোনো কমন প্রাইম ফ্যাক্টর না থাকে তাহলে সহমৌলিক। এখানে কিন্তু এই 1 ছাড়া কোনো কিছুই কমন নাই এবং 1টাও প্রাইম না, অর্থাৎ মৌলিক সংখ্যা না। এই কারণে 3 এবং 2 সহমৌলিক। তো এটাকে অন্য ভাষায় বলা চলে, আমরা বলতে পারি যে এই p/q কে কাটাকাটি করার পরে একদম সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসলাম, অর্থাৎ কাটাকাটি শেষ, আর কাটাকাটি করা সম্ভব না, এই ধরনের ফর্মে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এবার যদি আমি এটাকে স্কোয়ার করে দেই, তাহলে 3 সমান লেখা যায় p²/q²। q² মানে q × q, তাহলে একটা q আমরা এদিকে আর গুণন করে দেই, তাহলে লেখা যাবে 3q p²/q। এখন খেয়াল করো, p²/q, p এবং q এর মাঝে কিন্তু 1 ব্যতীত আর কোনো কমন ফ্যাক্টর নেই, কোনো কমন প্রাইম ফ্যাক্টর নাই। একটাই শুধু কমন আছে, তাও 1। এন্ড 1 দিয়ে কাটাকাটি করলে তো কিছুই হয় না, 1 এর কথা বাদ। বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটাই কমন না, তার মানে কাটাকাটি করা যাচ্ছে না। যেহেতু কাটাকাটি হচ্ছে না, তার মানে এই p²/q সবসময় দশমিক হবে। কিন্তু 3q পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ, দুইটা পূর্ণ সংখ্যা গুণ করে তো কখনোই দশমিক সংখ্যা পাওয়া যায় না, সবসময় পূর্ণ সংখ্যাই পাওয়া যায়। তাহলে 3q পূর্ণ সংখ্যা। তাহলে এখন পূর্ণ সংখ্যার দশমিক সংখ্যা কিভাবে সমান হইতে পারে? কখনো সম্ভব? কখনো কি আমরা বলতে পারবো যে 3 এবং 3.5 দুইটা সমান? কখনো বলতে পারবো 4 এবং 4.9 দুইটা সমান? কখনোই বলা সম্ভব না। একটা পূর্ণ সংখ্যা এবং একটা দশমিক সংখ্যা কখনোই সমান হইতে পারে না। তাহলে কোথায় ভুল করলাম? আমরা কি আগের লাইনে ভুল? না। তার আগের লাইনে ভুল? হ্যাঁ। আমাদের ধরাতেই ভুল, একদম প্রথম লাইনেই ভুল। ক্যালকুলেশনে কিন্তু কোনো ভুল নাই। তারপরও শেষে গিয়ে দেখলাম পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা সমান আসতেছে, কিন্তু এটা তো আসার কথা না, এটা তো কখনোই সম্ভব না। তার মানে আমাদের ধরাটাই ভুল।
আমরা কি ধরেছিলাম? আমরা ধরেছিলাম √3 সমান p/q, ভগ্নাংশ প্রকাশ করেছিলাম, কিন্তু সেটি ভুল, ভগ্নাংশে প্রকাশ করা যাবে না। আর যদি ভগ্নাংশে প্রকাশ করা না যায়, তাহলেই আমরা বলতে পারি যে p/q অমূলদ সংখ্যা, অর্থাৎ p/q না, √3 অমূলদ সংখ্যা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে একইভাবে আমরা যদি √4 এর কথা চিন্তা করি, তো সেটাও তো একইভাবে আমরা লিখতে পারি √4 = p/q, লিখতে পারি 4q = p²/q। একই কথা তো আমরা এখানেও বলতে পারি। হ্যাঁ, বলতে পারি অবশ্যই, কিন্তু সেই বলার ক্ষেত্রেই এবার একটা কথা আসবে। সেই কথাটা হচ্ছে, এই পি আর কিউ যে শুধু সহমৌলিক তা না, এখানে কিউ নট ইজ ইকুয়াল টু 1 হইতে হবে। এটাও কিন্তু খুব বড় একটা অ্যাজাম্পশন, যে অ্যাজাম্পশনটা তোমাদের বইয়ে সম্ভবত লেখা নেই, কিন্তু মাথায় রাখবে কিউ 1 এর সমান হইতে পারবে না। কিউ যদি 1 হয়ে যায় তাহলে তো এটা পূর্ণ সংখ্যাই হয়ে যাচ্ছে। যেমন এক্ষেত্রে কিউ যদি 1 হয়, p²/1, সেটা কিন্তু দশমিক সংখ্যা হচ্ছে না, সেটা কিন্তু পূর্ণ সংখ্যাই হইতেছে। তাই এটা একটা শর্ত যে কিউ 1 নয়। এখন এই যে √4 কে যে p/q লিখলাম, √4 মানে কিন্তু 2, তো সেক্ষেত্রে p/q সেটা কিন্তু এখানে সহমৌলিকে প্রকাশ করার পর এই কিউ এর মান কিন্তু 1 হয়, কিন্তু আমাদের অ্যাজাম্পশন কিউ নট ইকুয়াল টু 1, এই কারণে এটা ধরা যাবে না। তাহলে এখন আমাদের যদি যে কোনো সংখ্যা যদি বলে √5 বা √13, যে কোনো সংখ্যা যা পূর্ণবর্গ সংখ্যা নয়, সেগুলোকে যদি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে, তাহলে আমরা প্রথমে মূলদ সংখ্যা ধরে নিব, অর্থাৎ p/q ধরে নিব, তারপর শেষে গিয়ে দেখাবো যে এক ক্ষেত্রে পূর্ণ সংখ্যা হয়, আরেক ক্ষেত্রে দশমিক সংখ্যা হয়, যেটা সম্ভব না সমান হওয়া, অতএব অমূলদ সংখ্যা। তো এই হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। এখানে ইম্পর্টেন্ট অঙ্ক, পৌনঃপুনিক সংখ্যা রিলেটেড অঙ্ক, এবং এই প্রমাণটা যে √3 অমূলদ সংখ্যা কিংবা √5 অমূলদ সংখ্যা, √7 অমূলদ সংখ্যা, এই অঙ্কটা এবং পৌনঃপুনিকের অঙ্ক। তো কিছু অঙ্ক তোমাদের কাজ হিসেবে রয়ে গেল, তোমরা চাইলে করতে পারো।